আচ্ছা, আপনার ব্যবসা কি ক্রমে খারাপ হচ্ছে? আপনার কি সেলস কমে যাচ্ছে? প্রফিটেবিলিটির কি অবস্থা? এটাও কি কমে যাচ্ছে? আপনি কি আস্তে আস্তে মার্কেট হারাচ্ছেন? কাস্টমাররা কি প্রচণ্ডভাবে অসন্তুষ্ট? আপনার এমপ্লয়ীদের মাঝে কি তীব্র অসন্তোষ? এই সবগুলো প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে এই ভিডিও আপনার জন্য। একটা ব্যবসা বিভিন্ন কারণে ফেল করতে পারে। প্রপার প্ল্যান না থাকলে, ওয়ার্কফোর্স ঠিক মতো কাজ না করলে, যে পরিমাণ টাকা দরকার তার চাইতে অনেক কম টাকা থাকলে, টিম ওয়ার্ক ঠিক না হলে, যিনি ব্যবসা পরিচালনা করছেন তার ভুল সিদ্ধান্ত হলে, এই নানাবিধ কারণে ব্যবসা ফেল করতে পারে। যেসব ব্যবসা ফেল করছে সেই ব্যবসাকে উঠানোর কি আর কোনো পথ নেই? অবশ্যই আছে। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার সাথে দীর্ঘ পথ চলছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এই ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে, পেজটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। ক্ষতিগ্রস্ত ব্যবসাকে বাঁচানোর জন্য আপনাকে ধাপে ধাপে 12টা কাজ করতে হবে। বিশ্বাস করুন, এই 12টা কাজ যদি আপনি মন দিয়ে করতে পারেন, আপনার ব্যবসা আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং সামনের দিকে যাবে। এটা উঠে দাঁড়াবে এবং সাস্টেইনেবল হবে। কি সেই 12টা পয়েন্ট? আপনি আপনার ব্যবসার বর্তমান অবস্থার পর্যালোচনা করবেন, অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার সময় মনটাকে ওপেন করে নেবেন। প্রথমে দেখবেন যে আপনার ত্রুটি কী কী আছে। দেখবেন যে আপনি আপনার ত্রুটি খুঁজে পাচ্ছেন না, অন্যের ত্রুটি খুঁজে পাচ্ছেন। বাট বিলিভ ইট, ব্যবসা ফেল করার মূল কারণ হয়তো বা আপনি, বাট আপনি জানেন না, আপনি মানেন না। সুতরাং আপনার ত্রুটিগুলো আগে দেখুন, টোটাল সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করুন। আর্থিক দিকটায় হাত দিন আগে, যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিকমতো হয়েছে কিনা, মার্কেটে সেলস কেন কমে গেছে, আপনার সমস্যা কোন কোন জায়গায়। এই সমস্যাগুলো আপনি ভালো করে জানেন, একটু নজর দিলে আইডেন্টিফাই করতে পারবেন। পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করুন, নির্দ্বিধায় করুন, নির্লোভ চোখে করুন এবং নিরপেক্ষভাবে করুন। করে পুরো প্রবলেমগুলোকে ডায়াগনোস করুন। ডায়াগনোস করতে পারলে সুবিধাটা হচ্ছে আপনি আপনার অসুখগুলো ধরে ফেলেছেন। এবার মেডিসিন দিলে আস্তে আস্তে আপনি এই অসুখ থেকে মুক্ত হতে পারবেন, আপনার ব্যবসা ঘুরতে শুরু করবে। কাট আননেসেসারি এক্সপেন্সেস। ব্যবসা যখন খারাপ হতে থাকে তখন আমি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে প্লিজ কাট ইউর আননেসেসারি এক্সপেন্সেস, কাট ডাউন দ্য এক্সপেন্সেস। কোনো কথা নেই, কাট ডাউন করা কিন্তু সহজ না। কাট ডাউন করতে হলে কোথায় কোথায় আপনার আননেসেসারি এক্সপেন্সেস আছে সেটা আগে নিরপেক্ষভাবে খুঁজে বের করতে হবে। দেখেন যে কোন কোন এমপ্লয়ি আছে যারা কোনো ভ্যালু অ্যাড করছে না, তাদের হয়তো ভ্যালু অ্যাড করার ব্যবস্থা করুন অথবা তাদেরকে সরিয়ে দিন। দেখবেন আপনার অফিসের জন্য দরকার হয়তো 2000 স্কোয়ার ফিট, কিন্তু আপনি 5000 স্কোয়ার ফিট নিয়ে বসে আছেন। কাট ডাউন দ্য কস্ট হেয়ার। আপনার শোরুম দরকার হচ্ছে 3টা, আপনি নিয়ে বসে আছেন 5টা। যদি মনে করেন যে বাকি যে 2টো আছে সেটাকে লাভজনক করা সম্ভব, রাখুন। যদি করা সম্ভব না হয় বন্ধ করে দিন। প্রতিটা ক্ষেত্রে দেখুন যে কোথায় কোথায় কস্ট বাড়ছে, একেবারে ইউটিলিটি কস্ট থেকে শুরু করে প্রত্যেকটা কস্ট। মনে করবেন যে 1 টাকা কস্ট কমানো মানে 1 টাকা প্রফিট বাড়ানো। আমি কিন্তু নেসেসারি কস্ট কাটের কথা বলছি না, আননেসেসারি কস্ট কাটের কথা বলছি। প্রত্যেকটা ব্যবসার মধ্যে খুঁজলে অনেক জায়গা পাবেন যেখানে আননেসেসারি কস্ট হচ্ছে। ইভেন যখন আপনার ক্যাপাসিটি ঠিকমতো ইউটিলাইজড হচ্ছে না, সেটাও কিন্তু এক ধরনের কস্ট, ইনডাইরেক্ট কস্ট। এটাও বুঝতে হবে। রিভিউ ইউর বিজনেস প্ল্যান। যদিও আমাদের দেশের অধিকাংশ বিজনেসের কোনো প্ল্যান নেই, লিখিত প্ল্যান নেই। মালিক যেভাবে মনে করেন উনি সেভাবেই প্ল্যান করে বিজনেস চালান। এখানে প্রফেশনাল হেল্প নেওয়ার প্রয়োজন আছে। আমাদের দেশের যারা ব্যবসা পরিচালনা করেন তারা সর্ববিদ্যা বিশারদ পণ্ডিত চূড়ামণি। কখনো কখনো তারা মনে করেন তারা সব কিছু বুঝেন, হয়তো বা বুঝেন, কিন্তু অনেকেই আছেন সব কিছু বোঝেন না। সেক্ষেত্রে তাদের প্রফেশনাল হেল্প নিতে হবে। যারা ভালো বুঝেন তাদের হেল্প নিলে বিজনেসের জন্যই ভালো। আপনি যে বিজনেস প্ল্যান করেছেন, যেভাবে আপনার পুরো বিজনেসটা পরিচালিত হচ্ছে, এই প্ল্যানটা আবার রিভিউ করেন যে প্ল্যানের মধ্যে কোনো গলদ আছে কিনা, বা প্ল্যান যেটা করেছিলেন সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা। রিভিউ করে যেখানে গলদ আছে, যেখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না কিন্তু ইমপ্লিমেন্টেশন করা সম্ভব, সেদিকে মনোযোগ দিয়ে সার্বিকভাবে সব কিছু ভেবে চিনতে এটা রিভিউ করে দরকার হলে নতুন বিজনেস প্ল্যান বানান এবং সেই অনুপাতে কাজ করুন। টক টু ইউর ক্রেডিটার্স। যারা আপনার কাছে টাকা পাবে তাদের সাথে কথা বলুন, কারণ বিজনেস যেহেতু খারাপ হচ্ছে আপনি সঠিকভাবে পেমেন্ট করতে পারবেন না। তাদের সাথে কথা বলুন, তাদেরকে ইনফর্ম করে রাখুন। তাতে যেটা হবে, তাদের সাথে আপনার রিলেশনশিপটা নষ্ট হবে না এবং তারা আপনার উপরে প্রেশার কম দিবে। এটা যত আগে করবেন তত আপনার জন্য মঙ্গল। রিফোকাস অন ইউর কাস্টমার্স। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যদি কাস্টমাররা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার যাওয়ার জায়গা নেই। আপনার রেভিনিউ দেয় কে? কাস্টমার। আপনার পুরো আয়োজন কার জন্য? কাস্টমারের জন্য। সুতরাং আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন দেখতেই হবে। আমরা অনেকেই মনে করি যে না, কাস্টমার কি, আমরাই তো সব। ইউ আর রং। অনেক ব্যাংকে গেলে আমি দেখেছি যে তারা এমনভাবে ট্রিট করে যেন দয়া করে তাদের সার্ভিস দিচ্ছে।
নো, ইট ইজ নট রাইট। কাস্টমার আছে বলেই আপনি অত সুন্দর করে সেজে গুজে বসে কাজ করতে পারছেন, আপনি গলায় টাই পড়তে পারছেন। কাস্টমার ইজ আওয়ার কিং, উই নিড টু থিঙ্ক দ্যাট। সুতরাং আপনার ব্যবসা যে ফেইল করছে, হয়তোবা সেখানে কাস্টমারদের ডিসস্যাটিসফ্যাকশন চরমে, কাস্টমারের পার্টিসিপেশন কমে যাচ্ছে, হয় আপনার সার্ভিস ভালো হচ্ছে না, অথবা আপনার প্রোডাক্ট যেটা দিচ্ছেন সেটা কাস্টমার গ্রহণ করছে না। বি কেয়ারফুল, রিফোকাস অন ইউর কাস্টমার্স নিড, দেয়ার ডিম্যান্ডস অ্যান্ড ওয়ার্ক অ্যাজ পার। হারানো কাস্টমারকে ফেরত আনেন, যেন রিপিট কাস্টমার হয় সেদিকে মনোযোগ দেন। যে ব্যবসায় যত রিপিট কাস্টমার বেশি, সেই ব্যবসা তত উন্নত, সেই ব্যবসা তত গ্রোয়িং মুডে থাকে। সুতরাং কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আ মাস্ট। এক্সপ্লোর নিউ রেভিনিউ স্ট্রিমস। আপনার ক্যাপাসিটিতে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার আছে তা দিয়ে হয়তো অন্য আরো রেভিনিউ স্ট্রিম করা সম্ভব। আপনার হয়তো একটা শোরুম আছে, যে শোরুমে আপনি দুটো কোম্পানির মাল রাখেন, কিন্তু সেখানে যদি আরেকটা কোম্পানির মাল আপনি রাখতে পারেন তাহলে আপনার সেল বাড়তে পারে। জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি হয়তো দুটো সার্ভিস দেন, আরও 4টা সার্ভিস অ্যাড করার মতো সক্ষমতা আপনার আছে। ইউ ডু দ্যাট। এটা নিয়ে আপনি রিসার্চ করেন, স্টাডি করে যেটা আসে সেটা শুরু করুন। রেভিনিউ স্ট্রিম যেটা আছে তার সাথে যদি ছোটোখাটো আরেকটা রেভিনিউ বা দুটো রেভিনিউ স্ট্রিম যোগ হয়, তাহলে সেটা আপনার রেভিনিউ বাড়াতে সাহায্য করবে, আপনার টিকে থাকতে সাহায্য করবে। সো ফোকাস অন দ্যাট। রিস্ট্রাকচার ডেট, আপনার যে দেনা আছে সেটা দেখেন রিস্ট্রাকচার করে নেওয়া যায় কিনা। লোন যদি ব্যাড না হয়ে যায় তাহলে আপনি রিশিডিউল করতে পারবেন না, কিন্তু রিস্ট্রাকচার করতে পারবেন। ধরেন আপনি 5 বছরের জন্য লোন নিয়েছেন, এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটাকে যদি আপনি 8 বছর বা 10 বছরের জন্য করে নিতে পারেন, তাহলে হয়তো আপনার ইনস্টলমেন্ট সাইজ কমে আসবে, আপনার দিতে সুবিধা হবে, আপনার রেভিনিউর সাথে সেটা ম্যাচ হবে। মানে যে রেভিনিউ আপনি করেন তা থেকে এই এক্সপেন্সেস বেরিয়ে গেলে বা ইএমআই যদি বের হয়ে যায়, আপনার বিশেষ কোনো ডিসকমফোর্ট হবে না। সো যারা লেন্ডার তাদের সাথে বসে রিস্ট্রাকচার করে নেন ডেটকে, অ্যাজ পার ইউর নিড। আপনার ফাইন্যান্স পিপলের সাথে বসেন, ডু ইট। অপটিমাইজ ওয়ার্কফোর্স। আননেসেসারি কস্ট কাটের ক্ষেত্রে আমি একটু বলেছি, সেটা হয়তো 3 জন লোক একটা ডিপার্টমেন্টে কাজ করছে, কিন্তু যে পরিমাণ কাজ তারা করছে সেই কাজ 2 জন দিয়ে করা সম্ভব, কখনো কখনো 1 জন দিয়ে করা সম্ভব। 3 জন ইনএফিশিয়েন্ট লোকের চাইতে 1 জন এফিশিয়েন্ট লোক ইজ গুড। জায়গা কম লাগে, ইউটিলিটি কম খরচ হয়, প্রোডাক্টিভিটি বেশি হয়, হইচই কম হয়। সুতরাং আপনার ওয়ার্কফোর্সকে আপনি অপটিমাইজ করার চিন্তা করেন, আর ওয়ার্কফোর্স যারা আছে আপনার তাদেরকে ট্রেন করেন, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেন, সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট মোর টু ইয়োর কোম্পানি। আমরা মনে করি যে কোম্পানির এমপ্লয়ীদেরকে যদি ট্রেন করা হয় তারা চলে যাবে। ইট ইজ ট্রু, তারা চলে যাবে, কিন্তু যে কয়টা থাকবে তারা আপনার কোম্পানির জন্য অ্যাসেট হয়ে থাকবে। ইমপ্লিমেন্ট চেঞ্জেস। পরিবর্তনগুলো বাস্তবায়ন করুন। আপনি বিজনেস রিভিউ করেছেন, আপনার প্ল্যানটা রিভিউ করেছেন, আপনার দোষ ত্রুটি আপনি খুঁজে বের করেছেন, ব্যবসার কোন জায়গা দিয়ে টাকা বের হয়ে যাচ্ছে, কোথা দিয়ে বেশি আসা দরকার কিন্তু কম আসছে, এই জায়গাগুলো আপনি আইডেন্টিফাই করেছেন। এখন এই যে চেঞ্জগুলো করা দরকার, ইউ স্টার্ট ডুইং ইট সুন। যত তাড়াতাড়ি আপনি আপনার চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার কোম্পানির জন্য ভালো। আর এখানে আরেকটা বিষয়, আপনার লড়াকু মাইন্ডসেট যেন থাকে, চেঞ্জিং মাইন্ডসেট যেন থাকে, লিডারশিপ যেন থাকে। ইউ নিড টু ফলো দ্যাট, ইউ নিড টু টেক কেয়ার অফ দ্যাট। সিক ফান্ডিং। অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে ব্যবসা যেগুলো পতন উন্মুখ হয়, এর পেছনে বড় একটা কাজ করে ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট, যার কারণে লিকুইডিটি ক্রাইসিস হয় চরম। 2 মাসের বেতন দিতে পারছে না, 3 মাসের বেতন দিতে পারছে না, এমন অবস্থা হয়। সুতরাং আপনারও এমন অবস্থা হয়েছে আমার মনে হয়। হোয়াট ইউ ডু, আপনি ফান্ডিং এর খোঁজ করেন। যদি এমন হয় যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আপনাকে টাকা দিচ্ছে না, তখন পার্সোনাল সোর্স থেকে আপনার ফান্ডিং এর চিন্তা করতে হতে পারে। ব্যবসাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করা লাগতে পারে। আমার পরিচিত এক ব্যবসায়ী তার বউয়ের গয়না পোড়াটা বিক্রি করে দিয়েছিল, কিন্তু আবার ব্যবসা যখন দাঁড় করিয়েছে তার বউকে সব কিনে দিয়েছে। ইটস মোস্ট ইম্পর্টেন্ট, স্টে রেজিলিয়েন্ট। টিকে থাকার মতো মন তৈরি করুন, ধৈর্য ধরে টিকে থাকুন। ব্যবসা যখন পড়তে থাকে তখন টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ বলে এটার নাম হয়েছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি আপনি টিকতে পারেন, যদি একবার আপনি দাঁড়াতে পারেন, ভুলগুলা শুধরাতে পারেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন, তাহলে আপনি আর পড়বেন না। ইউ উইল বি সাকসেসফুল ইন গেটিং ব্যাক, এবং আপনার ব্যবসা সাস্টেইনেবল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।